আসসালামু আলাইকুম। আজকের নতুন লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পূর্বানে আরেকটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিপোজিশন। তো আমরা জানি প্রিপোজিশনের সাথে আমরা সকলেই পরিচিত। কিন্তু প্রিপোজিশনটা আসলে কোথায়, কখন, কোন অর্থে আমরা ব্যবহার করি বা যখন ট্রান্সলেশন করি তখন আমরা কীভাবে প্রিপোজিশনটা ব্যবহার করি এটা কিন্তু অনেকেই জানি না বা বুঝতে পারি না, হ্যাঁ? তো আমরা ওই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এবং প্রিপোজিশনের সঠিক ব্যবহার শেখার জন্যই আজকের এই লেকচারটি সাজিয়েছি। তো এখানে বিষয় হচ্ছে প্রথমেই আমরা জানি যে প্রিপোজিশন অর্থ কী? প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। তাহলে প্রিপোজিশন অর্থ হবে কি? পূর্বে অবস্থান। এখন কার পূর্বে অবস্থান করবে? অবশ্যই কোনো নাউন অথবা প্রোনাউন এর পূর্বে অবস্থান করবে, হ্যাঁ? তো নাউন অথবা প্রোনাউন এর পূর্বে অবস্থান করে ওই বাক্যের যে আরও যে অন্য ওয়ার্ডগুলো আছে বা পার্টস অফ স্পিচগুলো আছে তাদের মধ্যে হচ্ছে একটা সম্পর্ক স্থাপন করবে। এটাই হচ্ছে মূলত প্রিপোজিশনের কাজ। অর্থাৎ ওই বাক্যের যে বাকি পার্টস অফ স্পিচগুলো আছে ওদের সাথে একটা সম্পর্ক, নতুন একটা সম্পর্ক তৈরি করাই হলো প্রিপোজিশনের কাজ, হ্যাঁ? এখন আমরা এই যে এখানে একটা জিনিস দেখি যে হ্যাভ ইউ কাম বাই ট্রেন। হ্যাভ ইউ কাম বাই ট্রেন, এখানে যে ট্রেন আছে তাহলে ট্রেন হচ্ছে একটা নাউন। এখন নাউনের পূর্বে যদি আমরা একটা প্রিপোজিশন বসাই তাহলে বাক্যটার অর্থ সম্পূর্ণ হয়। এখন যদি আমি লিখি হ্যাভ ইউ কাম ট্রেন, তুমি ট্রেন এসেছো, হ্যাঁ? তাহলে কিন্তু বাক্যটা হচ্ছে না। এখন যদি বলি এখানে যদি আমরা বাইটা ব্যবহার করি তাহলে আমরা কি বলি? তুমি কি ট্রেনে করে এসেছো বা তুমি কি ট্রেনে এসেছো, তাহলে কিন্তু বাক্যটা সঙ্গতিপূর্ণ অর্থ প্রকাশ করে। এজন্য আমাদের প্রিপোজিশনটা কিন্তু ব্যবহার করতে হবে অবশ্যই সেটা নাউন অথবা প্রোনাউনের পূর্বে এবং ভার্বের পরে, হ্যাঁ? আচ্ছা, এরপরে কি আছে? হি গোজ স্কুল। আচ্ছা, হি গোজ স্কুল, সে স্কুল যায়, তাই না? এখন আমরা হচ্ছে যে এইটা বাক্য, এটা বললে সে স্কুল যায় এটা ভালো শোনাবে নাকি সে স্কুলে যায় বা সে স্কুলের দিকে যায়, হ্যাঁ? সে স্কুলে যায় এই বাক্যটা অবশ্যই শ্রুতিমধুর এবং বাক্যটার হচ্ছে যে তার যে পদ বিন্যাসগুলো আছে সবগুলাই কিন্তু সঠিক এবং শুনতেও ভালো লাগে, হ্যাঁ? এখন এইখানে যে আমার যে নাউনটা আছে স্কুল, এইটার পূর্বে একটা কি বসাইতে হবে? প্রিপোজিশন বসাইতে হবে। প্রিপোজিশনটা যদি বসাই তাহলে প্রিপোজিশনটা এই বাক্যের অন্য যে পার্টস অফ স্পিচগুলো আছে ওদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে, অর্থাৎ সেতুর মতো কাজ করবে, হ্যাঁ? তাহলে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখন যদি আমরা এখানে টুটা বসাই তাহলে কিন্তু আমাদের বাক্যটা অবশ্যই সঙ্গতিপূর্ণ হচ্ছে। তো হচ্ছে যে আমরা প্রিপোজিশনটা মূলত এই কারণে ব্যবহার করি ওই বাক্যের মধ্যে যতগুলো পদ থাকে অথবা যে পার্টস অফ স্পিচগুলো আছে ওদের সঠিক যে বিন্যাস, যে পদবিন্যাসটা ওইটা করার জন্যই আমাদের মূলত প্রিপোজিশনটা আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এইখানে আমাদের এই যে একটা সার্কেল আর্ট করা আছে, এই সার্কেলের মধ্যে আমরা মধ্যে এবং বাইরে আমরা কিন্তু অনেকগুলো প্রিপোজিশন লিখে রাখছি, হ্যাঁ? তো এইগুলো আমরা কোথায় কী সিস্টেমে ব্যবহার করব? এই একটা চিত্রের মাধ্যমেই আমরা প্রিপোজিশনের প্রায় 80% কাভার করে ফেলব, হুম? আচ্ছা, এখানে একটা আছে যে হচ্ছে যে অন। আচ্ছা, অনটা আমরা কোথায় ব্যবহার করব? যেমন যদি আমি একটা টেবিলের কথা বলি, টেবিলের উপর যদি একটা ডাস্টার রাখা হয় বা একটা পেন রাখা হয় বা অন্য একটা কিছু রাখা হলে ওই টেবিলের সাথে কিন্তু যদি কলমটা বা ডাস্টারটা যদি লেগে থাকে, ঠিক আছে? যদি টেবিলের সাথে যদি লেগে থাকে তাহলে আমরা ওই বাক্যে কী করব? প্রিপোজিশন হিসেবে অন ব্যবহার করব। এখন যদি একটা উদাহরণ বলি যে হচ্ছে যে টেবিলের উপর একটা কলম রাখা আছে বা টেবিলের উপর একটা পেন রাখা আছে, যদি এরকম বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? অন প্রিপোজিশন ব্যবহার করব। এটা ঠিক একটু উপরে এই যে আমাদের অ্যাবোভ আছে, তারপরে কি আছে? ওভার আছে। এই দুইটা যে আমাদের প্রিপোজিশন আছে এই দুইটাও কিন্তু উপরে অর্থে ব্যবহার হবে, হ্যাঁ? যেমন আমি বলি যে আমার মাথার উপর দিয়ে একটা প্লেন চলে গেল, আমার মাথার উপর দিয়ে একটা ঘুড়ি উড়ে গেল, হ্যাঁ? বা আমার মাথার উপরে একটা ফ্যান আছে, যদি আমরা এইরকম বলি সেই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি আসবে? অ্যাবোভ এবং ওভার। কিন্তু কোন সময় ব্যবহার করব? যেমন আমাদের অ্যাবোভটা আমরা কখন ব্যবহার করব? অ্যাবোভটা আমরা তখনই ব্যবহার করব এটাও ঠিক উপরেই থাকবে কিন্তু তল স্পর্শ করবে না,
হ্যাঁ, তল স্পর্শ করবে না। যেমন ওই যে ডাস্টার বা পেন, এটা হচ্ছে যে টেবিলের উপরেই রাখা ছিল, তলটা স্পর্শ করেছিল, কিন্তু অ্যাবোভ এর ক্ষেত্রে তল স্পর্শ করবে না, কিন্তু উপরেই থাকবে। এখন যদি আমি বলি আমার মাথার উপরে একটি কি আছে, ফ্যান আছে, হ্যাঁ, তাহলে ওই ফ্যানটা কিন্তু আমার মাথাকে স্পর্শ করে নাই, হ্যাঁ, তার মানে কি সেটা উপরেই আছে কিন্তু স্থির। মনে রাখতে হবে উপরেই থাকবে কিন্তু স্থির। যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা অ্যাবোভ প্রিপোজিশনটা ব্যবহার করব। আরেকটা আছে ওভার। ওভারটা আমরা কি করব, ওভারটা মনে রাখতে হবে এটা কিন্তু গতিশীল, হ্যাঁ, এটাও ঠিক উপরেই থাকবে। আমি যদি এখন বলি আমার মাথার উপর দিয়ে একটা প্লেন চলে গেল, আমার মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল, হ্যাঁ, ওই যে মাথার উপর দিয়ে যে গতিশীল অবস্থা, মানে যে ওই যে প্লেন উড়ে গেল, পাখি উড়ে গেল, এরকম যদি গতিশীল অবস্থা প্রকাশ পায়, সেই ক্ষেত্রে আমরা কি প্রিপোজিশনটা ব্যবহার করব ওই বাক্যের মধ্যে, ওভার ব্যবহার করব। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে আরেকটা আছে কি, এই যে ইন অথবা অ্যাট। আমরা জানি ইন এবং অ্যাট এই দুইটার ব্যবহার আমরা বিশদভাবে আরেকবার দেখব, কিন্তু এখানে বেসিক যেটা বলা দরকার, ইন হচ্ছে যে আমরা কি বৃহৎ কোনো জায়গার ক্ষেত্রে, বৃহৎ কোনো জায়গার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর হচ্ছে ছোট জায়গা বা স্থান, ওইটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অ্যাট ব্যবহার করব। যেমন আমি যদি বলি যে আমি বাংলাদেশের, আচ্ছা আমি কোথায় বাস করি, বাংলাদেশে বাস করি, তাহলে ওই যে আমি বাংলাদেশে লিভস ইন ঢাকা অথবা লিভস ইন বাংলাদেশ, ওই যে দেশ আছে বা ঢাকা আছে, এই যে বৃহৎ যে প্লেসগুলো মানে বড় যে স্থানগুলো, এইগুলোর পূর্বে কি বসবে, ইন বসবে। এখন যদি আমি বলি আমি ঢাকার মিরপুরে বাস করি, ঠিক আছে। আচ্ছা, যদি আমি ঢাকার মধ্যে কোনো একটা স্থানের, ছোট একটা স্থানের কথা বলি বা কোনো একটা প্রতিষ্ঠানের কথা বলি বা কোনো একটা যদি আমি হোমের কথাও বলি, যেটাই বলি না কেন, ছোট প্লেস যদি হয় তাহলে সেখানে আমরা কী ব্যবহার করব, অ্যাট ব্যবহার করব। আচ্ছা, এখন এরপরে কি আছে, অ্যাক্রস, আরেকটা আছে কি, থ্রো। তাহলে অ্যাক্রস কখন ব্যবহার করব, থ্রো কখন ব্যবহার করব। অ্যাক্রসটা আমরা তখনই ব্যবহার করব যখন আমরা হচ্ছে যে নদী পার হওয়া অর্থে, অথবা হচ্ছে যে রাস্তা পার হওয়া অর্থে, অথবা আমরা যদি বলি যে কোনো একটা জায়গা অতিক্রম করার ক্ষেত্রে বা কোনো একটা জঙ্গল দিয়ে যখন আমরা অতিক্রম করব, ঠিক তখন আমরা অ্যাক্রস ব্যবহার করব। কিন্তু ওই থ্রোটাও কিন্তু আমরা কোনো একটা জায়গা অতিক্রম করার ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করি, কোনো কিছুর মধ্য দিয়ে। যেমন আমি যদি বলি আমি একটা বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, এখন বনের মধ্যে দিয়ে কোথায় হেঁটে যাচ্ছি এটা বড় বিষয় না, কিন্তু ওই যে বনের মধ্য দিয়ে আমি হেঁটে যাচ্ছি, মধ্য দিয়ে যাওয়ার অর্থে কিন্তু আমরা থ্রো ব্যবহার করব, হ্যাঁ, কিন্তু এটার গতিটা থাকবে কম। কিন্তু অ্যাক্রস যখন ব্যবহার করব এটাও আমরা মধ্য দিয়েই যাই, কিন্তু এখানে গতিশীলতা একটু বেশি থাকবে, হ্যাঁ। যেমন আমরা যখন রাস্তা পার হই বা নদী যখন ওই যে আমরা সাঁতার কাটি, তখন কি করি, যে যেমন রাস্তা যখন পার হই তখন আমাদের কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে যে হচ্ছে যে আমাকে দ্রুত পার হইতে হবে, না হলে কি অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো একটা গাড়ি বা কোনো একটা যানবাহনের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, ওই কারণে কিন্তু আমরা দ্রুত বের হই, হ্যাঁ। আচ্ছা, এই যে যখন দ্রুত আমরা চলাচল করব বা গতিশীলতা বোঝাবে তখন আমরা কি করব, অ্যাক্রস ব্যবহার করব। আর যখন আমাদের এরকম তাড়া থাকবে না, কিন্তু আমরা পার হব বা হচ্ছে একটা জঙ্গল দিয়ে হেঁটে যাব বা কোনো একটা মাঠ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব বা চলে যাব, ওই ক্ষেত্রে আমরা কি করব, থ্রো ব্যবহার করব। তাহলে এখানে সহজ করে যদি বলি, অ্যাক্রসটা হচ্ছে একটু বেশি গতিশীলতার ক্ষেত্রে ব্যবহার করব, আর থ্রোটা কি মানে যেটা কোনো তাড়া নেই, আমরা মানে সহসাই যেতে পারি, ওই ক্ষেত্রে আমরা থ্রোটা ব্যবহার করব। আচ্ছা, এখানে আরেকটা আছে নিচে, কি আছে এটা, অন টু। অন টুটা আমরা কখন ব্যবহার করব, অন টুটা আমরা তখনই ব্যবহার করব যখন উপর থেকে কোনো কিছু হুট করে আমাদের গায়ের উপরে পড়ে গেল বা সামনে পড়ে গেল বা পিছনে পড়লো, অথবা নিচ থেকে কোনো কিছু উপরে ওরকম উঠে গেল। যদি এখন আমি যদি বলি রাস্তা দিয়ে আমি যাওয়ার সময় আমার গাড়ির উপরে একটা গাছ ভেঙে পড়লো অথবা গাড়ির উপরে একটা ডাল ভেঙে পড়লো, হ্যাঁ, তাহলে যে ডাল ভেঙে পড়ছে কোথা থেকে পড়ছে, উপর থেকে পড়ছে, এই সকল ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অন টু প্রিপোজিশনটা ব্যবহার করব। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা আছে এই যে ইনটু।
হ্যাঁ, ইনটুটা আমরা কখন ব্যবহার করতে পারি? ইনটুটা হচ্ছে যে বাইরে থেকে গতিশীল অবস্থায় যদি আমরা কোনো ভিতরে প্রবেশ করি, তাহলে সেখানে আমরা ইনটুটা ব্যবহার করব। যেমন আমি যদি বলি আমি হচ্ছে যে বা আমাদের টিচার কী করলেন? ক্লাসে প্রবেশ করলেন, তাই না? আচ্ছা, তারপরে আরেকজন কী করলেন? বনে প্রবেশ করলেন বা জঙ্গলে প্রবেশ করলেন। ওই যে প্রবেশ করা যে মানে গতিশীল যে অবস্থাটা যদি এরকম প্রবেশ করা বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করব? ইনটুটা ব্যবহার করব। আবার যদি কেউ ওই গতিশীল অবস্থা থেকে বের হয়ে যায়, হ্যাঁ? কোনো একটা জায়গা বা মাধ্যম থেকে যদি গতিশীল অবস্থায় বের হয়ে যায়, তাহলে আমরা কী ব্যবহার করব? এই যে আউট অফ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা আছে এই যে বিসাইড। বিসাইডটা কি? বিসাইডটা হচ্ছে যে মূলত ওই যে পাশে বা হচ্ছে যে মূলত পাশেই বোঝায়। তো আমরা এইটা কখন ব্যবহার করতে পারি? যেমন কেউ যদি আমাকে বলে যে হচ্ছে যে তুমি ক্রিকেটের পাশাপাশি কোন খেলাটা পছন্দ করো? ঠিক আছে? যে তুমি ক্রিকেটের পাশাপাশি কোন খেলাটা পছন্দ করো? যদি এরকম হয় তাহলে আমরা সেখানে বিসাইড ব্যবহার করতে পারি। আবার যদি বলে যে তুমি কি সুমন ছাড়া আর কারো সাথে কথা বলেছিলে? বা আর কারো সাথে বসেছিলে? হ্যাঁ? এইরকমও যদি হয় তবুও সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? বিসাইড ব্যবহার করব। আচ্ছা, আবার যদি বলি একটা যেমন আমাদের দরজা আছে, দরজার উপরে একটা কী করা আছে? পেরেক পোতা আছে বা পেরেক মারা আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? আপ। আবার যদি নিচের কথা বলি তাহলে সেক্ষেত্রে কী ব্যবহার করব? ডাউন। আচ্ছা, এরপরে আরেকটা আছে কি? ফ্রম। ফ্রম মানে আমরা জানি ফ্রম মানে হচ্ছে হতে, তাহলে আমরা এটা কখন ব্যবহার করব? আমি যদি এখন বলি আমি ঢাকা হতে চট্টগ্রাম যাব, তাহলে কিন্তু এখানে ফ্রম ব্যবহার করতে হবে। আবার যদি বলি ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব এত কিলোমিটার। আচ্ছা, যদি এইরকম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এরকম বোঝায়, ঠিক আছে? তাহলে আমরা সেটা কী করব? ফ্রম ব্যবহার করব, হ্যাঁ? আচ্ছা, তারপরে কি আছে? টু আছে। টুটা আমরা কখন ব্যবহার করি? টুটা মূলত আমরা কোনো একটা কিছুর দিকে নির্দেশ করতে, দিকে বা নিকটে নির্দেশ করতে আমরা কিন্তু টুটা ব্যবহার করি। এখন আমি যদি বলি যে হচ্ছে যে হি গোজ টু স্কুল, সে কেউ তারপরে হি গোজ টু মার্কেট বা আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, হ্যাঁ? মানে কোনো একটা দিকে যদি যাওয়া বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? টু ব্যবহার করব। অথবা যদি নিকটে বোঝায় তবুও সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? টু ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে আমাদের আর কোনটা বাকি আছে? আচ্ছা, এরপরে আছে হচ্ছে যে বাই। এখন বাইটা আমরা কখন ব্যবহার করতে পারি? বাইটা হচ্ছে যে ব্যক্তি বা বস্তু অথবা কারো নিকটে বোঝাতে আমরা কিন্তু বাইটা ব্যবহার করি, হ্যাঁ? এখন যদি অথবা পাশে বোঝাইতেও কিন্তু বাইটা ব্যবহার করা হয়। এখন যদি বলা হয় যে আমার বাড়ির পাশে একটি নদী আছে বা নদীটির পাশেই আমাদের বাড়ি, নদীটির পাশেই আমাদের বাড়ি, হ্যাঁ? এইরকমও যদি হয় তবুও আমরা সেখানে বাই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারবো। যেমন আওয়ার হাউস ইজ বাই দি রিভার, আওয়ার হাউস ইজ বাই দি রিভার, অর্থাৎ আমাদের বাড়িটি নদীর পাশে। যদি এরকম হয় তবে সেক্ষেত্রে আমরা কিন্তু বাইটা ব্যবহার করতে পারবো। আবার আরও একটা মাধ্যম হইতে পারে, সেটা হচ্ছে যে উই ক্যান গো দেয়ার বাই ল্যান্ড, হ্যাঁ? অথবা বাই এয়ার অথবা বাই ওয়াটার অথবা বাই বাইক অথবা ট্যাক্সি। যে আমি হচ্ছে যে কোনো জায়গায় আছে যে ট্যাক্সির মাধ্যমে যেতে পারি, বাসের মাধ্যমে যেতে পারি, এইরকম যদি কোনো একটা মাধ্যমও বোঝায় অথবা যদি বলা হয় যে আমি হচ্ছে যে আজকে বাড়িতে এসেছি ট্যাক্সিতে করে, তাহলে আমার এক্ষেত্রে কী হবে? বাই প্রিপোজিশনটা ব্যবহার করা হবে, হ্যাঁ? এখন যদি তাহলে এক কথায় বলি বাইটা আমরা কখন ব্যবহার করব? বাইটা ব্যক্তি বা বস্তুর পাশে বা হচ্ছে কাছে অথবা নিকটে বোঝাতে কিন্তু আমরা বাইটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যে আরেকটা আছে, সেটা একটু আমরা খেয়াল করি। যেমন কি আছে? আচ্ছা, এই যে নিচে আছে দুইটা বিলো এবং আন্ডার। আচ্ছা, বিলো এবং আন্ডার এই দুইটা প্রিপোজিশন আমরা কখন ব্যবহার করি? এই দুইটা প্রিপোজিশন আমরা সাধারণত ব্যবহার করি হচ্ছে নিচে অর্থে। আমরা যেমন ওই যে অন, তারপরে হচ্ছে যে অ্যাবোভ, তারপরে হলো যে কি আছে ওভার, এই প্রিপোজিশন তিনটা কি অর্থে ব্যবহার করেছিলাম? উপরে অর্থে কিন্তু ব্যবহার করেছিলাম, তাই না? এখন যদি নিচে অর্থে যদি আমরা প্রিপোজিশন ব্যবহার করতে যাই তাহলে আমাদের সেখানে কি করা লাগবে? বিলো এবং
আন্ডার। তো দুইটাই যেহেতু আমাদের নিচের অর্থেই বসে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আন্ডারটা কি হবে, তল স্পর্শ না করে অবিচ্ছিন্নভাবে নিচে অবস্থান করবে। হ্যাঁ, মানে এটা তল স্পর্শ করবে না, কিন্তু অবিচ্ছিন্নভাবে নিচে অবস্থান করবে। এখন এটা যদি আমরা হচ্ছে যে একটা উদাহরণ বলি, তাহলে আমরা সেই উদাহরণটা কি দিতে পারি, যেমন হচ্ছে যে এমন দিতে পারে যে হলো যে আমার টেবিলের নিচে একটা বিড়াল আছে, বা একই ছাদের নিচে আমরা একসাথে বসবাস করি। তারপর টেবিলের নিচে আমার বইটা আছে, খাতা আছে, কলম আছে। কোনো একটা কিছুর নিচে যদি এরকম নিকটবর্তী বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা আন্ডারটা ব্যবহার করব। আর হচ্ছে যে তাহলে বাকি থাকলো কোনটা, বিলো। বিলোটা হচ্ছে যে এটাও আমাদের নিচেই হবে, কিন্তু এটা অপেক্ষাকৃত বেশি হবে, মানে অপেক্ষাকৃত বেশি নিচে হবে। যেমন যদি আমরা এটার একটা উদাহরণ দিই, তাহলে আমরা কি বলতে পারি, সে আমার নিচের ক্লাসে পড়ে। হ্যাঁ, সে আমার নিচের ক্লাসে পড়ে। যদি এই টাইপের হয়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করতে পারি, বিলো ব্যবহার করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি কি প্রিপোজিশন শিখলাম, যে বিলোর ব্যবহার, আন্ডারের ব্যবহার, বাই, আউট অফ, বিসাইড, আপ, ডাউন, ফ্রম, তারপরে অন, অ্যাবোভ, ওভার, ইন, অ্যাট, অ্যাক্রস, থ্রো, অন টু, ইন টু, তারপর হচ্ছে যে আউট, তারপরে টু। এই যে এতগুলো প্রিপোজিশনের কিন্তু আমরা ব্যবহার শিখে গেলাম শুধুমাত্র কি একটা মানে গ্রাফ দেখেই, তাই না? তো হচ্ছে যে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এর পরেও আমাদের কি আছে, আরও একটা গ্রাফ আছে, ওই গ্রাফটা দেখে আমরা বাকি প্রিপোজিশনগুলোর ব্যবহার শিখে নেব। আমাদের 2 নাম্বার ফিগারটা এখানে যে দেখানো হলো, যে এইটার মাধ্যমে অর্থাৎ এই ফিগারটার মাধ্যমে আমরা কোনটা শিখব, অ্যাট, ইন এবং অন এর হচ্ছে যে মানে ব্রডলি ব্যবহারটা আমরা কোথায় করব, হ্যাঁ, বা কোথায় কোথায় ব্যবহার করা হবে, এটা কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। তো প্রথমটা আমরা দেখি, এখানে যে ইন আছে, ইনটা হচ্ছে যে মহাদেশ থেকে বড় শহর, অর্থাৎ যতগুলো মহাদেশ আছে, যদি কোনো মহাদেশের নাম থাকে, তাহলে সেই মহাদেশের পূর্বে কি বসবে, ইন বসবে। অথবা মহাদেশ থেকে আমরা যেমন সিকোয়েন্স অনুযায়ী সাজাতে পারি, যে প্রথমে থাকবে মহাদেশ, তারপরে দেশ, ওই দেশের হচ্ছে বড় শহর, যে কোনোটাই থাকলে সেটার পূর্বে আমরা কি বসাবো, ইন বসাবো। আচ্ছা, তারপরে যদি কোনো সিজন উল্লেখ থাকে, আমাদের যেমন 6টা সিজন আছে, 6টা সিজনের মধ্যে কোনো একটা সিজন উল্লেখ থাকলে সেটার পূর্বেও ইন বসাবো। হ্যাঁ, তারপরে কি আছে, ইয়ার, যদি কোনো ইয়ারের কথা উল্লেখ থাকে, সালের কথা সরাসরি উল্লেখ থাকে, তাহলে সেটার পূর্বে আমরা ইন বসাইতে পারি। আবার আরেকটা আছে মান্থ। হ্যাঁ, আমাদের যে মানে কয়টা, মোট 12টা মান্থ আছে না, 12 মাস, সেই 12 মাসটা যদি উল্লেখ থাকে, 12 মাসের যে কোনো একটা মাস উল্লেখ থাকলে সেটার পূর্বে আমরা কি বসাবো, ইন বসাবো। তারপর আরেকটা বিষয় আছে যে টাইমস অফ দি ডে। হ্যাঁ, এই যে আমরা কিন্তু এখানে এটা খেয়াল করি যে ডন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, নাইট, এইখানে আমরা যে শব্দ কয়টা লিখছি, আমাদের কিন্তু মূলত এই কয়টাই হচ্ছে যে টাইমস অফ দি ডের মধ্যে পড়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে 1, 2, 3, 4, 5, 6, 7 যে 7টা ওয়ার্ড আছে, এই 7টা ওয়ার্ড যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি, তাহলে কিন্তু এটা এক নিমেষেই হয়ে যাবে। যেমন শুরুতে যেটা আছে, যে ডন আছে, এটার পূর্বে বসবে অ্যাট, তারপরে কি আছে মর্নিং, এটা বসবে ইন, নুনের পূর্বে বসবে কি অ্যাট, তারপরে কি বসবে ইন, ডাস্কে কি বসবে অ্যাট, ইভিনিংয়ে কি বসবে ইন, নাইটে কি বসবে অ্যাট। তার মানে শুরুটা বসবে অ্যাট, পরেরটা বসবে ইন, তারপরটা বসবে অ্যাট, তারপরটা বসবে ইন, এইভাবে সিকোয়েন্সটা কিন্তু মিলে যাবে। হ্যাঁ, এই জন্য এটা মুখস্থ করে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে। তারপরে কি আছে, অ্যাট আছে, অ্যাটটা কখন বসবে, এক্স্যাক্ট টাইম। আমি যদি এখন বলি যে আমি হচ্ছে 4:20 তোমার সাথে দেখা করব, হ্যাঁ, ওই রকম যদি এক্স্যাক্ট টাইম থেকে, অথবা যদি বলি যে এখন ঘড়িতে 3টা বাজে, বা 4টা বাজে, এরকম যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কী বসাবো, অ্যাট বসাবো। আবার হচ্ছে যদি কোনো ক্ষুদ্র জায়গা বা কোনো ক্ষুদ্র প্লেস এরকম যদি নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাট বসাবো। সেটা হোম হইতে পারে, স্কুল হইতে পারে, বা কোনো একটা জায়গার নাম হইতে পারে। হ্যাঁ, তো ক্ষুদ্র কোনো কিছু বুঝাইলে সেটার পূর্বে আমরা কি বসাবো, অ্যাট বসাবো। আরেকটা আছে কি, অন। অনটা হচ্ছে আমাদের যেমন এই ইউনিভার্সে যতগুলো গ্রহ আছে, উপগ্রহ আছে, যে প্রতিটাই যদি আমরা মানে কখনো বাক্যের মধ্যে পেয়ে যাই, তো যেটাই আসবে সেটার পূর্বে আমরা কি বসাবো, অন বসাবো। ইউনিভার্সের কোনো একটা গ্রহ উপগ্রহ আসলেই আমরা কি বসাবো,
অন। তারপরে হচ্ছে যে আমাদের যে দিনগুলো আছে, তাই না? সপ্তাহে কয়টা দিন আছে? 7টা। 7টা দিনের মধ্যে কোনো একটা দিন উল্লেখ থাকলে সেটার পূর্বে কী বসবে? অন বসবে। তারপরে হলিডেজ মানে ছুটির দিনগুলো আছে, ছুটির দিনগুলো যদি আমাদের কখনো আমরা বাক্যের মধ্যে পেয়ে যাই, তাহলে সেটার পূর্বে আমরা কী বসাবো? অন বসাবো। তারপরে ডেটস, আমরা হচ্ছে যে যেমন ওই যে যখন লেটার লিখি বা অ্যাপ্লিকেশন লিখি বা কোনো একটা ডকুমেন্টস যখন লিখি, তখন কিন্তু আমাদের সেখানে কী করতে হয়? ডেটসটা কিন্তু লিখতে হয়। তো যখন আমরা ডেটস পাবো, ডেটসের পূর্বে কী বসাবো? তখন কিন্তু অন বসাইলেই শেষ। হ্যাঁ, তো এটাই হচ্ছে কথা। এটার পাশাপাশি আমাদের এখানে কয়েকটা নিয়ে কিন্তু কনফিউশন তৈরি হয়। সেটা কি? সেটা হচ্ছে যে একটা আছে অ্যাক্রস ভার্সেস থ্রো। অ্যাক্রস ভার্সেস থ্রো, এই যে অ্যাক্রস আর হচ্ছে যে থ্রো নিয়ে কিন্তু আমাদের অনেক সময় একটা কনফিউশন তৈরি হয়ে যায়, কারণ দুইটাই কিন্তু আমরা বুঝাই কি? অতিক্রম করা। হ্যাঁ, অতিক্রম করা বা কোনো জায়গার মধ্যে দিয়ে যাওয়া, তার মানে সিমিলার টাইপের। তো এটা আমি একবার করে রিভিউ করে দেই, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে বা মনে রাখতেও সুবিধা হবে। তো এখানে আমাদের যখন হচ্ছে যে অ্যাক্রস থাকবে, তখন কি করব? যে কোনো কিছুর এক পাশ থেকে অন্য পাশে যাওয়া। হ্যাঁ, যেমন রাস্তা, নদী, মাঠ, এগুলো যদি আমরা পার হইতে যাই, এখন যদি বলি রাস্তার আমি এক পাশ থেকে অপর পাশে যাব, বা যদি বলি মাঠের এক পাশ থেকে অপর পাশে যাব, তো এইগুলোর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? অ্যাক্রস ব্যবহার করব। হ্যাঁ, আবার যদি আমি হচ্ছে যে এখানে অ্যাক্রসের আরও একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে যে এক পাশ থেকে অন্য পাশ বোঝাতে। হ্যাঁ, এক পাশ থেকে অন্য পাশ বোঝাতে বলতে কেমন? যেমন হচ্ছে যে I drew a line across the page. I drew a line across the page. আবার আরও একটা বলতে পারি, I green a spread across her face. এইগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাক্রসটা ব্যবহার করতে পারি। আবার যদি বলি সর্বত্র, হ্যাঁ, বা সব জায়গায়, এরকম যদি বোঝাই, এগুলোর ক্ষেত্রেও কিন্তু অ্যাক্রসটা ব্যবহার করা যায়। সেটা কীভাবে? ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দি ওয়ার্ল্ড, তার মানে সারা বিশ্বে ইংরেজিতে কিন্তু বলা হয়। আচ্ছা, এখন সারা বিশ্বে ইংরেজি বলা হয় বা সারা বিশ্বে ইংরেজিতে কথা বলা হয়, এরকমও যদি আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব? অ্যাক্রসটা ব্যবহার করতে পারবো। অর্থাৎ এখন যদি আমি একটা সামারিতে আসি, কোনো একটা কিছুর মধ্য দিয়ে, অর্থাৎ একটা সাইড থেকে যদি আমি ওটা পার হয়ে যাই, হ্যাঁ, যেমন রাস্তার এক পাশ থেকে যে যদি আমি অন্য পাশে পার হই, তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের অ্যাক্রস বসবে। আর তাহলে থ্রোটা আমরা কোথায় ব্যবহার করব? থ্রোটা মূলত আমাদের মধ্য বোঝাতে, যেমন আমি হচ্ছে যে একটা মাঠের মধ্য দিয়ে যাব, অথবা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাব, অথবা একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা থ্রোটা ব্যবহার করব। তো এখানে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে থ্রোটার স্পিড থাকবে কম, কিন্তু অ্যাক্রসের গতিটা থাকবে বেশি। হ্যাঁ, তার মানে বাক্যটা দেখে আমাদের একটা কমন সেন্স ইউজ করে কিন্তু বুঝে নিতে হবে। আরেকটা থাকে কি? বিটুইন ভার্সেস অ্যামং। তো বিটুইনটা আমরা কী করি? বিটুইনটা হচ্ছে দুইজনের ক্ষেত্রে ব্যবহার করি, মানে দুইজনের মধ্যে তুলনার ক্ষেত্রে ব্যবহার করি। আর অ্যামংটা কী করি? অ্যামংটা হচ্ছে দুইয়ের অধিক, তাই না? দুইয়ের অধিক হচ্ছে যে বিষয়ের সাথে তুলনা করতে কিন্তু আমরা অ্যামংটা ব্যবহার করি। তাহলে আমরা বিটুইনটা প্রথমে দেখি, আমরা যেমন হচ্ছে যে ডায়লগ লেখার সময় কিন্তু দেখি, রাইট এ ডায়লগ বিটুইন টু ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস। হ্যাঁ, ওইখানে ওই যে দুইটা বন্ধুর সাথে যখন আমাদের কথোপকথন হবে, ওই ক্ষেত্রেও কিন্তু আমরা বিটুইনটা ব্যবহার করি। এটা ছাড়াও আমাদের যে যতগুলো প্রপার নাউন আছে না, ওই প্রপার নাউনগুলোও যদি আসে, তাহলে কিন্তু প্রপার নাউন দুইয়ের অধিক ব্যবহার হইলেও সমস্যা নেই। যেমন আমি এখানে একটা উদাহরণ বলি, যে হচ্ছে যে কোনটা দেওয়া যায়? দেয়ার ইজ এ গ্রেট ডিফারেন্স বিটুইন লন্ডন, ঢাকা অ্যান্ড দিল্লি। হ্যাঁ, আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের লন্ডন আছে, ঢাকা আছে, দিল্লি আছে, মানে এদের মধ্যে কি একটা পার্থক্য আছে কিন্তু, তাই না? আচ্ছা, আমি যদি আরেকটা উদাহরণ বলি, যে হচ্ছে যে লুক্সেমবার্গ। লুক্সেমবার্গটা কোথায় অবস্থিত? বেলজিয়াম, অস্ট্রিয়া এবং ফ্রান্স, এদের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, লুক্সেমবার্গ কোথায় অবস্থিত? যদি বলি বেলজিয়াম, অস্ট্রিয়া এবং ফ্রান্স, এদের মধ্যে অবস্থিত। এই যে একাধিক প্রপার নাউনের মধ্যে যদি আমরা তুলনা করি, এই ক্ষেত্রেও কিন্তু আমরা বিটুইনটা ব্যবহার করতে পারি। আবার যদি বলি যে হচ্ছে যে বাংলাদেশের লোকেশনটা কোথায় বা বাংলাদেশ কোথায় অবস্থিত, আমি যদি এরকম বলি মায়ানমার, আচ্ছা, মায়ানমার এবং হচ্ছে যে ভারত, এদের মাঝে হচ্ছে যে বাংলাদেশ অবস্থিত, এই ক্ষেত্রেও কিন্তু আমরা বিটুইনটা ব্যবহার করতে পারবো। তাহলে অ্যামংটা কোথায় ব্যবহার করব? অ্যামংয়ের ব্যবহারটা আমরা একটু দেখি। যেমন হি ওয়াজ হ্যাপি টু বি অ্যামং ফ্রেন্ডস। ঠিক আছে, তার মানে
আমাদের এখানে এই যে অধিক থাকতে হবে, তার মানে কি 2 এর অধিক থাকতে হবে, তার মানে এখানে কিন্তু 2 এর অধিক প্রপার নাউন কিন্তু সরাসরি উল্লেখ নেই। যদি উল্লেখ থাকতো তাহলে আমরা এখানে বিটুইনটা ব্যবহার করতে পারতাম, যেহেতু উল্লেখ নেই সেক্ষেত্রে আমরা অ্যামংটা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তো এটা গেল। এটার পরে আমাদের কি আছে, সিন্স আর ফর। তো আমাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সিন্সটা হচ্ছে যে অতীতকালের যদি কোনো একটা সময় উল্লেখ থাকে, যেমন আমি যদি বলি আমি ঢাকাতে 1971 সাল থেকে বসবাস করছি, ওই যে ওখানে 1971 সাল অতীতের যে একটা ঘটনা, তার মানে ওই সালটার পূর্বে আমরা কি বসাবো, সিন্স বসাবো। হ্যাঁ, আর যদি বলি যে আমি 20 বছর যাবত কোথায় বসবাস করতেছি, খুলনাতে বসবাস করতেছি, 20 বছর যাবত খুলনায় বসবাস করতেছি, এই যে কোনো একটা সময় ধরে যখন কাজ করা হবে তখন সেখানে আমরা কি বসাবো, ফর বসাবো। অর্থাৎ অতীতকালের কোনো সময় নির্দেশ করলে সেখানে আমরা সিন্স, আর যদি কোনো একটা সময়ের ব্যাপ্তি বোঝায় তাহলে সেখানে আমরা কি বসাবো, ফর বসাবো। আমি যদি বলি যে আমি 14 বছর ধরে আমি ইংলিশ শিখতেছি, তাহলে এখানে আমরা অবশ্যই ফর বসাবো। আমি 10 বছর যাবত আমি রংপুরে আছি, এই ক্ষেত্রেও আমরা ফর বসাবো। হ্যাঁ, তাহলে টিল আনটিলটা আমরা কোথায় ব্যবহার করতে পারি, টিল আনটিলটা মূলত হচ্ছে যে ভবিষ্যৎকালের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি অধিকাংশ ক্ষেত্রে। যেমন আমি যদি বলি যে 2050 সাল পর্যন্ত আমি ঢাকায় থাকব, হ্যাঁ, বা 2030 সাল পর্যন্ত আমি ইউকেতে থাকব, যদি এইরকম ভবিষ্যৎ সময়কে নির্দেশ করা হয় তাহলে সেটার পূর্বে আমরা টিল অথবা আনটিল ব্যবহার করতে পারবো। তো আশা করি এইটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, সিন্স তারপরে ফরের যে কাহিনী, সিন্স ফর তারপরে হচ্ছে যে টিল আনটিল। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আমাদের সমস্যা দেখা দেয় মাঝে মধ্যে, অন ভার্সেস বাই। হ্যাঁ, এই যে অন ভার্সেস বাই এইটা আমরা কখন ব্যবহার করব। তো ওয়ান মানে বিশেষ করে যানবাহন, যেমন হচ্ছে যে আমি যদি বলি আমি হচ্ছে যে সাইকেলে করে বাড়িতে এসেছি, আবার যদি বলি আমি বাসে করে বাড়িতে এসেছি, তাহলে এই ক্ষেত্রে আমি প্রিপোজিশন কোনটা ব্যবহার করব, অর্থাৎ যে বাহনের উপরে চড়ে, ঠিক আছে, উপরে চড়ে আমরা যাই সেটার ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব, আর যে যানবাহনের আমরা ভিতরে, হ্যাঁ, ভিতরে বসে যাই বা ভিতরে অবস্থান করে যাই সেটার ক্ষেত্রে বাই বসাবো। যেমন সাইকেলে কিন্তু আমাদের পিঠে বসতে হয়, তাই না, সেক্ষেত্রে আমরা অনটা নেব। আর হচ্ছে বাসের কথা যদি বলি তাহলে কিন্তু আমাদের ভিতরে ঢুকতে হয়, বাসের মধ্যে ঢুকে তারপরে কিন্তু যেতে হয়। হ্যাঁ, তো হচ্ছে যে যদি উপরে বসে যেতে হয় তাহলে হচ্ছে সেটা আমাদের অন অর্থাৎ পিঠে। হ্যাঁ, আর যদি কোনো বাহনের ভিতরে বসে যেতে হয় তাহলে সেখানে আমরা কি বসাবো, বাই। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপরে আর একটা আছে টু ভার্সেস টুয়ার্ডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টুটা আমরা কখন ব্যবহার করি আর টুয়ার্ডস কখন ব্যবহার করব। আচ্ছা, টুটা আমরা তখনই ব্যবহার করব আমরা যখন কোনো নির্দিষ্ট দিকে কোনো একটা কাজে যাব, হ্যাঁ, বা যেখানে যাব ওইখানে আমাদের একটা কাজ থাকবে, তাহলে ওইটা হচ্ছে আমাদের টু বসবে। যেমন হচ্ছে আমি যদি বলি যে আমি স্কুলে যাচ্ছি, ঠিক আছে, বা আমি অফিসে যাচ্ছি, বা আমি কলেজে যাচ্ছি, বা আমি বাড়িতে যাচ্ছি, এরকম যদি নির্দিষ্ট করে বলা থাকে তাহলে সেটা কি হবে, টু হবে। আবার যদি আমি বলি যে আমি স্কুলের দিকে যাচ্ছি, অফিসের দিকে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি কিন্তু বাড়িতে যাচ্ছি না, এইরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা টুয়ার্ডস ব্যবহার করব। দুইজনই কিন্তু দিকে অথবা নিকটে এরকম অর্থ প্রকাশ করে, কিন্তু টুটা হচ্ছে আমাদের একদম এক্স্যাক্ট বলবে যে আমি যেখানে যাচ্ছি বা যেটা করতে যাচ্ছি ওইটা। আর টুয়ার্ডসটা হচ্ছে যে যেমন আমি যদি বলি আমি স্কুলের দিকে যাচ্ছি, তার মানে স্কুলে যাচ্ছি না। এইরকম যখন আসবে তখন আমরা টুয়ার্ডস ব্যবহার করব। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে বিসাইড আর হচ্ছে কি বিসাইডস। বিসাইড আর বিসাইডস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিসাইডটা আমাদের কখন হবে, বিসাইড অর্থ পাশে আর বিসাইডস অর্থ ছাড়া। তো বিসাইড হচ্ছে যে আমি যদি বলি আমাদের বাড়ির পাশে একটা নদী আছে বা আমার পাশে বসো, এরকম হলে আমরা বিসাইড ব্যবহার করব। আর বিসাইডসটা আমরা তখনই ব্যবহার করব যখন বলবো যে হচ্ছে যে তুমি আমার ছাড়া আর কার সাথে কথা বলো, তুমি হচ্ছে যে মানে হচ্ছে যে ক্রিকেট ছাড়া আর কি খেলা করো, এইরকম ছাড়া অর্থ যখন আসবে তখন আমরা বিসাইডস এস যুক্তটা ব্যবহার করব, আর যখন পাশে বোঝাবে তখন শুধুমাত্র বিসাইডটা ব্যবহার করব।